হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সেফ অ্যান্ড সাউন্ড আছেন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। বেশ অনেক দিন পর আপনাদের সাথে হাজির হয়ে গেলাম টু টক। অনেক দিন পর আসলে মাঝখানে অনেকগুলো দিন আসলে গ্যাপ দিয়েছি, বিকজ আসলে কি বলবো আপনাদের সাথে ডেইলি ডে টু ডে লাইফে আই ওয়াজ নট রিয়েলি আই ওয়াজ প্রিপেয়ারিং মাইসেলফ ফর ডিসকাশন। সো আজকে একটু লেট হয়ে যায় অফিস থেকে বের হতে, অ্যান্ড বি আর গোয়িং হোম, সুইট হোম। আসলে একটা ফান ফ্যাক্ট না, একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে অফিস আসলে দেখেন ভালো লাগার কারণ, অফিস খারাপ লাগার কারণ। আপনার এমনও সময় গিয়েছে যে অফিসে আসলে ছুটি নিয়ে আবার চলে এসেছি ইচ্ছে করে চলে আসতে, বা আবার এমনও সময় যায় বা যাচ্ছে বা গেছে যে আমার আসলে অফিসে আসতে ইচ্ছে করে না। সো এই আসলে অফিসে আসা যাওয়ার যে কেন অফিসে আমাদের আসতে ভালো লাগে, বা অফিসকে অনেকে সেকেন্ড হোম কনসেপ্টের সাথে কানেক্ট করার চেষ্টা করে, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমাদের বাসার বাইরে যদি আমরা চিন্তা করি, মোস্ট অফ দ্য টাইম আমাদেরকে অফিসে থাকতে হয়, অ্যান্ড এখানকার পরিবেশটা অনেক ম্যাটার করে। গতকালকে একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, অ্যান্ড আই ওয়াজ হিয়ারিং হিজ হিস্ট্রি অফ এমপ্লয়মেন্ট বিভিন্ন জায়গায়, অ্যান্ড এক একটা থেকে এক একটা স্টোরিও যেটা বললো, আসলে মানে যদি আসলেই তাই হয় তাহলে বাংলাদেশ ইজ ফার বিহাইন্ড অফ কালচারাল ডেভেলপমেন্ট, ফার বিহাইন্ড অফ কালচারাল ডেভেলপমেন্ট। এটা আসলে কোনো পারফরমেন্স কালচার হতে পারে না যে একটা সিইও বসে বসে ওভারসি করবে যে তারা কোন এমপ্লয়ি কি করছে। ওভারসি মিনস মানে সিসিটিভি চেক করবে যে সে এখন কি করছে, কেন সে নিচে 5 মিনিট আড্ডা দিতে গেল। এগুলো আসলে আমি জানি না, এগুলো তো মানে অবসলিউট হয়ে যাওয়ার কথা এতদিনে বাই নাও। এখন না কেন এই জিনিসগুলা হয় লোকাল কোম্পানি ছোট হোক, আপনার কোম্পানি ছোট হোক, বাট স্টার্ট ইনভেস্ট ইউর টাইম বিল্ডিং কালচার। আমাদের আমাদের সিইও যেটা সব সময় করেন, হি ফোকাসড অন কালচার, অ্যান্ড হি বিলিভ যে পারফরমেন্স ইজ অ্যান আউটকাম অফ কালচার, গুড পারফর্মিং কালচার। আপনার মন ভালো থাকলে, আপনি মানসিকভাবে শান্তিতে থাকলে আপনার প্রোডাকশন ভালো হবেই, আপনার প্রোডাক্টিভিটি হাই হবে, আপনার এফিসিয়েন্সি বাড়বে। তো কোয়াইট ন্যাচারাল। এখন আমার একটা জিনিস ধরেন করতে ইচ্ছে করে না, হ্যাঁ, আমার বস আমাকে যতই বকুক, যতই মারুক, যতই কাটুক, যতই ওয়ার্নিং লেটার দিক, এটা আসলে ওয়ার্কআউট করবে না। অফকোর্স এটা ক্যারিয়ারের জন্য ভালো না, তবে এটা মানে একজনের ইস্যু না আর কি। মানে আমরা যদি বলি যে শুধুমাত্র অর্গানাইজেশনের ইস্যু অথবা পার্সোনাল ইস্যু না, এটা আসলে বোথ ওয়ে হতে হবে। আপনাকে আপনার কাজটা করতে হবে, অর্গানাইজেশনকেও সেই এনভায়রনমেন্টটা দিতে হবে, সো দ্যাট এমপ্লয়ি ক্যান পারফর্ম। আজকে কলিগদের সাথে কথা বলতে বলতে একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসে। এটা আরও অনেক আগে ফিগার আউট করি, বাট মাঝখানে আসলে যেহেতু মানে কোনো কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়নি, তাই থট আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি, আপনারা ব্যাপারটা জানলেন। অ্যান্ড এটা আসলে খুবই ফানি ইন এ সেন্স, আমরা আমাদের দেশের অবস্থাটা জানলাম আর কি। আপনারা তো মোটামুটি ইন্টারনেট ঘাটলে দেখতে পাবেন, জাপানে রিক্সা আবিষ্কার হয় 1869 সালে। সো রিক্সা, আচ্ছা, লেট মি গিভ এ লিটল বিট কনটেক্সট অফ মাই ডিসকাশন। সেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরের রিক্সা, এটা আসলে একটা ক্যান্সারের হয়ে দাঁড়াইছে এখন আমার কাছে মনে হয়। আপনারা আবার এটা ভাবেন না যে আই হ্যাভ এ বাইক অ্যান্ড আই এম প্রিভিলেজড এবং আমি মাস পিপলদের কথা চিন্তা করতেছি না। আসলে আপনি তাহলে আমি বলবো যে আপনার ভিশনে প্রবলেম আছে। আপনি আজকের দিন নিয়ে ভাবতেছেন আর আমি আগামী 100 বছর নিয়ে চিন্তিত। সো থিং ইজ, রিক্সা এখন কমপ্লিটলি একটা ক্যান্সারে পরিণত হয়েছে।
আমরা দেখেছি বিগত সরকার এটাকে কোনো রকমের কন্ট্রোল করতে পারে নাই, এই সরকারও এটা নিয়ে কোনো স্টেপ নিচ্ছে না বা নিবে কিনা জানি না। আর একটা ফ্যাক্ট আপনাদেরকে বলি, আমি আসলে রিক্সার উৎপাতে আমি আমার একটা শর্টকাট রাস্তা যেটা দিয়ে বাসায় যেতে গেলে আমার অলমোস্ট 6-7 কিলো রাস্তা কম হয়, জাস্ট বিকজ ওই রাস্তায় রিক্সা এত বেশি চলে, আমি 6-7 কিলো রাস্তা আমি ঘুরে যাই। আমার আসলে ভালো লাগে না ভাই, মানে অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগে না এই যন্ত্রণা। তো যেখানে ছিলাম, যে জাপানে রিক্সা আবিষ্কার হয় 1869 সালে, কারেক্ট মি ইফ আই এম রং। সো তখন ওটাকে জিনরিকিশা প্রবাবলি বলতো, জাপানিজ ভাষায় জিনরিকিশা, যেটা হচ্ছে যে হিউম্যান পাওয়ার্ড ভেহিকেল আবিষ্কার হয়। আর দেখেন, নাও উই আর স্ট্যান্ডিং ইন 2026, যেখানে এআই এর মতো জিনিস চলে আসছে আপনার লাইফটাকে ইজি করার জন্য। টেকনোলজি তো কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আর আপনাদেরকে নাই বললাম, সেটা আপনারা যারা টুকটাক এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, কাজ করেন, ইউ গাইজ নো যে টেকনোলজি এখন কোন পর্যায়ে চলে গেছে। আর সেই জায়গায় আমরা একটা সিটি, হ্যাঁ, একটা লিভেবল সিটিকে কিভাবে বস্তিতে পরিণত করা যায় সেটা নিয়ে আমরা এখন মনে করেন যে তৎপর হয়ে পড়ছি। লিটারেলি এটা আসলে, এটা ঢাকা শহর এখন আর ঢাকা শহর নাই, এটা লিটারেলি বস্তি। ইনফ্যাক্ট আমিও এখানে আসলে, আমাকে একটা অল্টারনেট ইনকাম জেনারেশনের ব্যবস্থা করে দেন আমার আমার গ্রামে অথবা আমার এলাকায়, আমি উইলিংলি চলে যাব, আমাকে আপনি ফোর্স করতে হবে না। ট্রাস্ট মি, খুব মানে অপারগ শর্তে আসলে ঢাকায় থাকা হচ্ছে। সো এই যে ধরেন আপনার স্পিড স্লো করা, আমার অ্যাভারেজ স্পিড যেখানে ধরেন আমার একটা জায়গায় যেতে 15-20 মিনিট লাগার কথা, রিক্সার কারণে রাস্তায় যদি আমার ডেইলি 3-4 মিনিট করে নষ্ট হয়, তাহলে সেটাকে উইকলিতে কনভার্ট করেন, মান্থলিতে কনভার্ট করেন এবং ইয়ারলি কনভার্ট করেন, সেটা আমার একটা ইন্ডিভিজুয়ালের টাইম। এভাবে বাসে যারা আছে তাদের টাইম, সিএনজিতে যারা আছে, গাড়িতে যারা আছে, বাইকে যারা আছে, সবার সময়কে আপনি কনভার্ট করেন, কত লক্ষ ঘন্টা ঘন্টা রাস্তায় চলে যাচ্ছে জাস্ট বিকজ অফ দি অটো রিক্সা। যে কারণে আপনাদেরকে জিনিসটা বলা, জাপান 1869 সালে রিক্সা আবিষ্কার করেছে, and now they're standing one of the pioneer in automotive industry globally. We know Toyota very well, right? আর জাপান যে জিনিসটা 1869 সালে আবিষ্কার করে ছেড়ে দেয়, এবং তারা এখন জাপানকে ন্যাচারালি বলা হয় যে আপনার পুরো বিশ্ব থেকে তারা 50 বছর এগিয়ে আছে ইন টার্মস অফ দ্য টেকনোলজি, এতটাই অ্যাডভান্স তারা। আর সেই জায়গায় আমরা মনে করেন 1869 সালের একটা ইনভেনশন, আমরা 2026 সালে এসে এটাকে এখন মানে একটা ক্রুশিয়াল সিটি মতো জায়গায় এটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি, মানে ইমপ্লিমেন্ট বলতে এটাকে বাড়তে দিচ্ছি, এবং এটা নিয়ে কোনো যুগোপযোগী পদক্ষেপ আমরা নিচ্ছি না। তো এটা নিশ্চয়ই আমাদের আসলে একটা লিভেবল সিটি জন্য কোনো বেনিফিট আসলে বয়ে আনবে না, এটা ফর শিওর। তো একটু আমার মনে হয় সরকার বা আমরা যারা আছে আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আসলে আমরা কি করছি, কোনো ব্যক্তি বিশেষের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের স্বার্থটাকে ক্ষুণ্ণ করছে কিনা, এটা নিয়ে আসলে একটু আমার কাছে মনে হয় যে ভাবার আছে আর কি। কারণ রিক্সা আসলে ওই যে একজনকে দেখেছিলাম প্লেকার্ড নিয়ে, আসলে কোথায় দাঁড়িয়ে যেন উনি বলছেন যে উনি চালের কেজি 60 টাকায় খাচ্ছেন, এখন ভালো কথা 120 টাকায় খেতে চান না। উনি এর পেছনে অনেকগুলো লজিক দাঁড় করিয়েছেন। সো উইচ ইজ ট্রু। আমি এখন যদি ধরেন এত পরিশ্রম করে কি লাভ, আমি এসে ঢাকা শহরে একটা রিক্সা ভাড়া নিলে আমার ডেইলি ইনকাম হবে হচ্ছে ধরেন 1000, 1200, 1500 টাকা, জমা টমা দিয়ে যদি আমার 1000 টাকাও টিকে, খারাপ কি, মাসে 30,000 টাকা। আমার এত কষ্ট করার প্রয়োজন কি আছে? এখন আপনি বলবেন যে তার কষ্টটাকে তো মানে সে যদি শর্টকাটে ইয়ে করতে পারে, আমার সমস্যা কি? আমার আসলে কোনো সমস্যা নেই ভাই। হ্যাঁ, আমি অ্যাজ এ তার লাইভলিহুড সে কিভাবে নির্ধারণ করবে, ইটস আপ টু হিম।
বাট আমার প্রসেসটা নিয়ে আমার অবজেকশন আছে। দ্য ওয়ে হি ইজ মেকিং মানি ইজ ডেট্রিমেন্টাল ফর দি সোসাইটি অ্যান্ড ডেট্রিমেন্টাল ফর দি সিটি। সেই জায়গায় গভর্নমেন্ট একটা সমাধান এনে দিক, আমার আসলে ওটা নিয়ে কোনো হেডেক নেই। ওনার টাকা উনি যেইভাবে খুশি সেইভাবে ইনকাম করুক, অ্যাজ লং অ্যাজ ইট ইজ সাস্টেইনেবল, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকোনমিক ফ্রেন্ডলি, আমার এটা নিয়ে কোনো মানে হেডেক থাকার তো আসলে কথা না। সো ইটস নেভার টু লেট। আসলে এতদিনে পর্যন্ত যদি এটা নিয়ে কোনো ইনিশিয়েটিভ নেওয়া না হয়, তাহলে আমার কাছে মনে হয় অনেক দেরি তো আসলে হয়ে গেছে। সো আমাদের আসলে এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে আর দেরি করা ঠিক হবে না। এখন সেই মুহূর্তে দাঁড়ায় যেখানে আমরা আসলে একটা লিভেবল সিটি চাই, যে সিটিতে আসলে আমরা চাই যে নিয়মতান্ত্রিক যানবাহন চলবে, ট্রাফিক আইন মানবো আমরা। 2026 আসলে খুব লজ্জা হয়, জানেন, এত লজ্জা হয় এই জিনিসগুলো নিয়ে কথা বলতে। 2026 সালে যেখানে মানুষ কোথায় চলে গেছে পুরো বিশ্ব, সেখানে আমরা এখনো ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। আমাদের ট্রাফিক ভাইয়েরা রাস্তায় রোদে বৃষ্টিতে দাঁড়ায় দাঁড়ায় এখনো ট্রাফিক কন্ট্রোল করতে হয়। এর থেকে বড়, এর থেকে আনফর্চুনেট থিং আর কি হতে পারে? হ্যাঁ, আমার কাছে মানে এটা লজ্জার, এটা লজ্জার। হ্যাঁ, এবং যেখানে যেখানে সুযোগ আছে সেখানে ওনারা অ্যাডভান্টেজও নেন। আমি আমার একটা স্টোরি আপনাদেরকে শেয়ার করি, এবং এটা আমি ভুক্তভোগী। আমি বান্দরবান গিয়েছিলাম ঘুরতে, অ্যান্ড আসার সময় আমি চিটাগং পার হওয়ার পরে, সীতাকুণ্ড পার হওয়ার পরে আই ওয়াজ ড্রাইভিং লাইক 82, 87 এরকম, এর বেশি না, ড্রাইভ করছিলাম। সো সীতাকুণ্ড পার হওয়ার পরে আপনার জায়গাটা না আমার ক্লিয়ারলি মনে নাই, ওইখানে আমাকে হঠাৎ করে হাইওয়ে পুলিশ দাঁড় করায় বলে, আপনি ওভার স্পিডিং করছিলেন, আপনার মামলা নিতে হবে। এখন আমি বললাম যে আমি তো তো উনি যখন আমাকে ধরেছেন, আমি তার আগ মুহূর্তে 80-তে ড্রাইভ করছিলাম। তো উনি আমাকে স্পিড গানে রেকর্ড করেছিলেন, আই ওয়াজ ড্রাইভিং লাইক 82, মানে 2 স্পিড লিমিট থেকে 2 বেশিতে আমি ড্রাইভ করছিলাম। ওকে, আই অ্যাকসেপ্টেড, ইট ইজ এ ক্রাইম। আমি 2 বেশিতে, 80 হচ্ছে আমার স্পিড লিমিট, আমি 2 বেশিতে ড্রাইভ করছিলাম। আই অ্যাকসেপ্ট মাই ফ্যাক্ট। সো আমি ওনাকে রিকোয়েস্ট করি যে দেখেন, আমি তো আসলে নিয়ম কানুন মেনেই চলার চেষ্টা করি। সো থ্রোটল তার, এটা তো ধরেন কোনো লজিক না। আর ওই সময়টা আপনার তেলের একটা তীব্র সংকট শুরু হয়েছে অ্যাক্রস দি কান্ট্রি। সো আমি আসলে ট্যুরটাও কমপ্লিট করতে পারিনি এবং বিভিন্ন জায়গায় জায়গায় ধরা খেয়ে আপনার ঢাকায় ফিরে আসছিলাম। ওনাকে রিকোয়েস্ট করে, সো উনি ওইভাবে আমাকে দেখেছেন। বাট আমি ফাইন দিয়েছি বলতে উনি টাকা নেন আমার কাছ থেকে, রিসিট দেন নাই, আমার কাছ থেকে টাকা নেন। ভালো কথা। তো আমাকে যেখানে, যে স্পটটাতে উনি আমাকে ধরেছেন তার ঠিক 10 ফিট সামনেই, এটা আসলে আনলাকি আমি বলবো, তার 10 ফিট সামনে আমার হচ্ছে যে একটা ব্রেক দেওয়ার কথা, জাস্ট 10 ফিট ওটা থেকে, ওই স্পটটা থেকে সামনে ওই জায়গাটা, আমি যেখানে সাধারণত ঢাকা চিটাগং হাইওয়েতে আমরা একটা রেস্টিং পয়েন্ট আর কি, সেখানে আমরা দাঁড়াই, স্পেশালি চিটাগং থেকে ঢাকায় ফেরার সময়। ওখানে একটা পুকুর আছে, গাছ আছে, কিছু দোকান আছে, একটা মসজিদ আছে। সো ওখানে দাঁড়াই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খাই, করি। তা আমি এসে ওখানে 10 ফিট সামনে এসে আমি দাঁড়াই, কারণ জায়গাটা তো ওভাবে লোকেট করা ছিল না। 10 ফিট সামনে এসে দেখে যে এই জায়গাটাতে আমি রেগুলার দাঁড়াই, আমরা দাঁড়াই ওখানে রেস্ট করার জন্য, চাটা খাওয়ার জন্য। সো 10 মিনিটের মতো ওখানে ছিলাম। ভাই মানে বিশ্বাস করা না করা আপনার ব্যাপার ভাই। ওই 10 মিনিট আইভ সিন, যে মনে করেন যে হেলমেট নাই, হলারওয়ালা বাইক, 3 জন নিয়ে, 2 জন নিয়ে, এরকম দিব্যি মনে করেন 100, 110, 90, 95 এরকম স্পিডে বাইক ওখান দিয়ে যাচ্ছে, বাস গেছে, বিভিন্ন গাড়ি যাচ্ছে, অ্যান্ড মানে দে ডোন্ট ইভেন বদার। আমার কাছে পার্টিকুলারলি যেটা মনে হয়, ওরা আসলে মানুষ দেখে দেখে ধরে। ওরা বোঝে যে কাদেরকে ধরলে টাকা পাবো,
পকেট থেকে টাকা বের হবে, আইনের গোষ্ঠী গিলাই, আইন যেখানে যায় যাক, আইন মারা খাক, আমার কি। আমি এখন ওই ছাত্রী একটাকে ধরে ছাত্রীকে চাপ দিলে মনে করেন ওর পকেট থেকে 100 টাকার বেশি বাইরে হবো না। কারণ দেখছে আমি একটা প্রপার ট্যুরিং মুডে বের হয়েছি, আমার পুরো বাইক সেট আপ, ওয়েল গেট আপ। একে যদি ধরি 2 স্পিড বেশি, একে আমি নুরু বুঝ দিতে পারবো, এর কাছ থেকে আমার 1500 টাকা 1000 টাকা বের করা কোনো ইস্যুই না। সো এই যদি হয় আপনাদের মন মানসিকতা ভাই, হ্যাঁ, আপনারা ট্রাফিক ম্যানেজমেন্ট ইমপ্রুভটা আনবেন। আনবেন কিভাবে আমাকে বলেন, জনগণকে আপনারা বলেন আপনারা কিভাবে এখানে ইমপ্রুভমেন্ট আনবেন। এখনো যদি আপনাকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডাইনে বাঁয়ে হাত দিয়ে ইশারা করতে হয় আপনি ডাইনে যান বাঁয়ে যান, শেম, শেম অন আস, লিটারালি শেম অন আস। এর থেকে বেশি কিছু আমার আসলে বলার নেই। আপনাদের নিজেদেরও আসলে আগ্রহ থাকা লাগবে যে আপনারা আইন প্রয়োগ করেন না ভাই, প্রয়োগ করেন, আইনের প্রয়োগটা করেন। প্লিজ এনফোর্স দ্য ল ফর দ্য বেটারমেন্ট অফ দি কান্ট্রি, ফর দ্য বেটারমেন্ট অফ দি পিপল। ইনিশিয়ালি অনেক রেজিস্ট্যান্স আসবে, হ্যাঁ, মানুষ আপনাকে এই যে কি বলে হকার উচ্ছেদ, তারপরে অটোরিকশা বন্ধে, ইনিশিয়ালি আপনারা অনেক রেজিস্ট্যান্স পাবেন, বাট সেই রেজিস্ট্যান্সটা ওভারকাম করেন। এটা আপনার ব্যক্তি স্বার্থের জন্য না, এটা দেশের স্বার্থের জন্য। আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেটা বলি সবসময় অবজেক্টিভ ড্রিভেন হন, প্লিজ বি অবজেক্টিভ ড্রিভেন। আপনাদের এখন অবজেক্টিভ হচ্ছে যে কিভাবে আপনারা সবাইকে প্লিজিং রাখবেন, কিভাবে আপনাদের 2 পয়সা চাঁদা আসবে, আপনাদের লোকাল পার্টি নেতারা কিভাবে মনে করেন যে এখান থেকে চাঁদা উঠায় ওদের 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 লাইভলিহুড চলবে। এটা এটা বাদ দেন প্লিজ, প্লিজ বাদ দেন। আই হোপ যে আপনারা এত খারাপ কন্ডিশনে নাই যে চাঁদা উঠায় আপনাদেরকে লাইফলিড দিতে হচ্ছে। আই এম প্রিটি শিওর যে এত খারাপ কন্ডিশনে আপনারা কেউই নেই। বলো তো অনেক হয়েছে দেশ, মানে এরকম কালচার, এই কালচারটা থেকে আমরা বের হই কষ্ট করে। সো দুনিয়া যেদিকে আসলে ফরওয়ার্ড লুকিং এ চিন্তা করতেছে, আমরা আসলে ব্যাকওয়ার্ড থিঙ্কিং করতেছি, রিভার্স গিয়ারে যাচ্ছি। মানুষ সামনে আগায় যাচ্ছে, আমরা পেছনে যাচ্ছি, একদম জাস্ট অপোজিটটাই করছি। এভাবে করলে দেশের আসলে সার্বিক কল্যাণ কখনোই হবে না, প্রবলেমগুলো প্রবলেমই থেকে যাবে, এটা সমাধান কখনো হবে না। অ্যান্ড আলটিমেটলি আপনি আমি আমরা সবাই সাফার করব, সবাই করব। আমি একা করছি তা ব্যাপারটা না, আপনারাও তো করছেন ভাই। আর যারা এই জিনিসগুলোর সাথে ইনভলভ, যারা এই জিনিসগুলো নিয়ে ইনিশিয়েটিভ নিচ্ছেন না, আপনার কি মনে হয় আপনারা এগুলোর ঊর্ধ্বে উঠে গেছেন? হ্যাঁ, মানে পাপ বাপকেও ছাড়ে না, অ্যান্ড উই হ্যাভ সিন দি এক্সাম্পলস না। সো প্লিজ ডু সামথিং এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, সোসাইটির জন্য কিছু একটা করেন। আর এই বিস্ফোরা থেকে প্লিজ আমাদেরকে একটু রক্ষা করেন, এই ক্যান্সার থেকে আমাদেরকে একটু রক্ষা করেন। সো আজকের মতো আসলে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। যেটা বললাম, আপনাদের আসলে কি মনে হয় ওই জিনিসগুলো আপনারা কমেন্ট সেকশনে শেয়ার করেন। আমি এটা কমপ্লিটলি আমার আইডিওলজি, আমার যেটা মাথায় আসে সেটা নিয়ে আপনাদেরকে বললাম। Combinedly let us work together for a better nation, for a better society. খুদাহাফেজ, সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। Till then stay tuned and subscribe.